হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মেইনলি কিন্তু আইপিএল নিয়ে। সেই সমস্ত টিম যারা কিন্তু আইপিএল থেকে রীতিমতো অর্থাৎ আইপিএল 2025 থেকে রীতিমতো বিদায় নিয়ে নিয়েছে, অর্থাৎ একটা দুটো ম্যাচ রয়েছে, যদিও সেই ম্যাচগুলো কিন্তু তাদের চিন্তাভাবনা এটাই থাকবে যে 2026 সালের আইপিএলের পরিকল্পনা সে নিয়ে তারা হয়তো মাঠে নামবে এবং টিম গোছানো শুরু করে দেবে 2026 সালের প্ল্যানকে মাথায় রেখে। তো যাই হোক, আমরা এই ভিডিওতে কথা বলছি চেন্নাই সুপার কিংস, আইপিএলের অন্যতম ফেভারিট, মানে অন্যতম স্ট্রং টিমও বটে, পাঁচখানা ট্রফি যাদের হাতের মুঠোয়। তো সেই টিম, যেই টিমটি কিন্তু 2025 সালে আইপিএলে একদম নিচের দিকে অর্থাৎ 10 নম্বর পজিশনে অবস্থান করে আছে। যদিও তাদের কিন্তু আইপিএল ইতিহাসে তাদের যে ভ্যালু যথেষ্ট বেশি। তো 2026 সালে তাদের আইপিএল টিম গোছানো প্ল্যান কেমন হতে পারে এবং 2025 আইপিএলে তাদের মেন অ্যাচিভমেন্ট এবং তারা কী খুঁজে পেল আইপিএলে, সে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং উইক জোন কোথায় ছিল যার ফলে তারা একদম শেষে অবস্থান করছে। তো চলো মেইনলি যদি আমরা কথা বলি সেই টিমটির, কেননা সেই টিমের কিন্তু আমরা যদি অকশন দেখি, কেননা 2024-এর শেষে ডিসেম্বরে আমরা মেগা অকশন দেখতে পেয়েছি এবং সেই মেগা অকশনকে সামনে রেখে টিম গুছিয়েছিল প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি, সিএসকে ব্যতিক্রম হয়নি। তাদের টিমে কিন্তু তারা পুরনো প্লেয়ারগুলোকেই আগে থেকে 5জন প্লেয়ারকে তারা রিটেন করে নিয়েছিল, যেখানে ছিল ঋতুরাজ গাইকোয়াড, মহেন্দ্র সিং ধোনি, পাথি রানা, শিবম দুবে এবং রবীন্দ্র জাদেজা। তো রবীন্দ্র জাদেজা ছিল তাদের মেন অর্থাৎ নাম্বার ওয়ান, তারা রিটেন করেছিল জাদেজাকে। তো জাদেজাকে কিন্তু যথেষ্ট বেশি পরিমাণ টাকা দিতে হয়েছিল, 18 কোটি টাকায়। তো সেক্ষেত্রে তারা পক্ষান্তরে যে সমস্ত প্লেয়ারকে নতুন করে দলে নিয়েছে, তারা রবিচন্দ্রন অশ্বিনকে নিয়েছে এবং তোমার রাচিন রবীন্দ্র এবং ডেভিড কনওয়ে, এগুলোকে যদিও সিএসকেতে আগে ছিল, তারাও সেই টিমে সামিল করে নিয়েছে এবং তারা নূর আহমেদকে, আফগানিস্তান স্পিন বোলার নূর আহমেদ, সেই নূর আহমেদকে তাদের দলে সামিল করে নিয়েছে। এবং অকশন শেষে যখন টুর্নামেন্ট চলছিল, তো তাদের অ্যাচিভমেন্ট বলতে শুধু সেই নূর আহমেদেই বোঝা যায়, কেননা এখনও পর্যন্ত উইকেট নিয়ে শীর্ষে কিন্তু রয়েছে নূর আহমেদ, 21খানা উইকেট, সঙ্গে লড়াই করছে প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে। যদিও প্রসিদ্ধ কৃষ্ণার অনেক ম্যাচ রয়েছে, কেননা তারা কোয়ালিফাই করেছে, নাম্বার 1-2-এ অবস্থান করবে বলে আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের অনেক ম্যাচ রয়েছে, আর সেক্ষেত্রে কিন্তু নূর আহমেদের একটি মাত্র ম্যাচ রয়েছে, সেই ম্যাচ খেলেই কিন্তু তাদের বাই বাই বলতে হবে। তো নূর আহমেদ হলো মেন অ্যাচিভমেন্ট। এবং আরেকটি প্লেয়ারের কথা সিএসকে যেটি না বললেই নয়, সেটা হলো কিন্তু আয়ুষ মাহেত্রে, কেননা এই তরুণ তুর্কি মাত্র 6টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে এবং 206 রান করেছে। এবং সবচেয়ে মজার বিষয় হলো তার স্ট্রাইক রেট, হাই স্ট্রাইক রেটে ব্যাট করে, মোটামুটি 187 স্ট্রাইক রেটে কিন্তু তাকে আমরা এবছর দেখতে পেয়েছি। যদিও ওপেন করতে নামে এবছর আমরা অনেক তরুণ তুর্কিকে দেখতে পেয়েছি, বৈভব সূর্যবংশী, তো যথেষ্ট ভালো ওপেনিং পার্টনারশিপ ছিল। অপরদিকে সাই সুদর্শন, যদিও ইন্টারন্যাশনালে সাই সুদর্শনের পদার্পণ ঘটবে, যে পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি, আর সেখানে হলো তোমার চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাহেত্রে। তো এই সমস্ত প্লেয়ার অর্থাৎ নূর আহমেদ এবং আয়ুষ মাহেত্রে ছাড়া ঠিক তেমন দাগ টানতে পারেনি। রবিচন্দ্রন অশ্বিনকে মোটামুটি প্রায় 10 কোটি টাকায় তারা নিজেদের দলে ফিরিয়ে নিয়েছিল, কিন্তু কাজের কাজ করতে পারেনি। অপরপক্ষে তারা শিবম দুবে নামের প্রতি সুবিচার করতে পারেনি। আমরা বিগত বছরগুলোতে দেখতেছিলাম শিবম দুবে কিন্তু স্পিন যথেষ্ট ভালো খেলে, এবছর তার ব্যতিক্রম হয়েছে। আর রবীন্দ্র জাদেজা, যদিও রবীন্দ্র জাদেজার ধারাবাহিক মোটামুটি ছিল, একদম খুব বেশি ভালো খেলেছে বা খুব খারাপ খেলেছে তেমনটা নয়, বল হাতে ততটা কার্যকারী হয়ে উঠতে পারেনি। ব্যাট হাতে কিছুটা সময় কিন্তু আমরা সিএসকের হয়ে রবীন্দ্রর ব্যাটে কিন্তু রান দেখতে পেয়েছিলাম। অপরদিকে মাহিসি পাথিরানা, যার উপর ডিফেন্ড করে কিন্তু সিএচকে বিগত বছরগুলিতে বিগত বছরে আর কি যথেষ্ট ভালো জায়গায় পৌঁছে গিয়েছিল, সেই সিএসকে কিন্তু সেই মাহিসি পাথিরানার ডেথ ওভার সেটি কিন্তু কাজে মানে সেরকম ফর্মে পাওয়া যায়নি পাথিরানাকে, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। যদিও একটা সিজন ভালো গেলে পরে আরেকটা সিজন খারাপ যায়, এটা অনেক প্লেয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি। আইপিএলে কিন্তু এরকম অনেকবারই ওরকম হয়েছে। তো সেই শিবম দুবে এবং আরও অনেক, যেমন আমরা রাহুল ত্রিপাঠীর কথা বলতে পারি, এছাড়া রাচিন রবীন্দ্রের কথা বলতে পারি। তো সে সমস্ত প্লেয়াররা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি। বলতে গেলে তারা ড্রেভেল এভিস অর্থাৎ
তোমার ছোট এবি ডিভিলিয়ার্স যাকে বলা হয় সাউথ আফ্রিকার, সেই ছোট এবি ডিভিলিয়ার্স কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ কয়েকটি ম্যাচে নজর কেড়েছে। বিদেশি প্লেয়ারদের মধ্যে শুধু সেই ট্রেভেল বেভিসকে কিন্তু আমরা সেই একটা ভালো পারফরমেন্স করতে দেখেছি সিএসকের জার্সিতে, বাকি প্লেয়ারগুলো কিন্তু সেভাবে দাগ টানতে পারেনি। তো যাই হোক, নেক্সট সেশন চলে আসছে, নতুন করে টিম গোছাতে হবে। তো সেই প্ল্যান নিয়ে যদি তারা যায়, মোটামুটি তাদের অকশন থেকে যদি আমরা দেখি কি কোন কোন প্লেয়ারগুলোকে তারা ছেড়ে দিতে পারে, কেননা রবিচন্দ্রন অশ্বিনকে আর রেখে লাভ নেই, তেমন ফর্মে নেই, ব্যাট হাতে অনেক সুযোগ দিয়েছিল কিন্তু অনেক বয়স হয়ে গিয়েছে এবং সদ্য অবসর নিয়েছে। তো সেই রবিচন্দ্রন অশ্বিনকে কিন্তু তারা ছেড়ে দিতে পারে। এছাড়া কিন্তু তারা ছেড়ে দিতে পারে রাহুল ত্রিপাঠীকে, যদিও রাহুল ত্রিপাঠীও কিন্তু সেরকম ফর্মে আমরা দেখতে পাইনি। ডেভিড কনওয়েকে 6.25 কোটি টাকায় সম্ভবত তাকে আমরা দেখতে পেয়েছিলাম। ডেভিড কনওয়েকে সিএসকে আবার তাদের টিমে নিয়েছে, কিন্তু সেও নামের প্রতি সুবিচার করতে পারেনি রাচিন রবীন্দ্র, যাকে 4 কোটি টাকায় আবারও কিন্তু আরটিএম করে নিয়েছিল সিএসকে। তো যাই হোক, সেই সমস্ত প্লেয়ারগুলোকে তারা যদি ছেড়ে দেয়, মোটামুটি 4টি প্লেয়ার মানে রাহুল ত্রিপাঠী, ডেভিড কনে, রবিচন্দ্রন অশ্বিন এবং রাচিন রবীন্দ্র, এই 4খানা প্লেয়ারকে যদি তারা ছেড়ে দেয়, তাদের কিন্তু মোটামুটি 25 কোটি টাকার মতো পার্স জমা হয়ে থাকবে। এছাড়া নিশ্চয়ই 5 কোটি টাকা এক্সট্রা দেওয়া হবে, তো সেক্ষেত্রে 30 কোটি। এবং তারা কিন্তু যদি রবীন্দ্র জাদেজাকে রিলিজ করে বা মহেশ পাথিরানাকের দিকে যাবে না, জাদেজা 18 কোটি টাকা, সেটা টিম ম্যানেজমেন্টের ভাবনা চিন্তা। এবং বিদেশি অনেক প্লেয়ার রয়েছে ডোমেস্টিক সার্কেল থেকে যারা কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেনি, সে সমস্ত প্লেয়ারদের ছেড়ে দিলে 40 কোটি টাকার মতো পার্স নিয়ে কিন্তু মিনি অকশনে নামতে পারে। সেখানে কিন্তু অনেক বড় বড় নাম, যেমন জশ হেজেলউড না, ক্যামেরন গ্রিনের মতো প্লেয়ার কিন্তু অকশনে আসবে। তো সেক্ষেত্রে তাদের দিকে কিন্তু যেতে পারে। তো এই আপডেটগুলোই ছিল। আর যে কথাটি বলা সেটা হলো মহেন্দ্র সিং ধোনি এবং সিএসকে, এটা কিন্তু আইপিএল শুরু থেকেই একটা ভ্যালু নিয়ে আসে সেই চেন্নাই সুপার কিংস। যদিও মহেন্দ্র সিং ধোনির এই বছরেই হয়তো শেষ, একটা সূত্র থেকে আমি কিছুক্ষণ আগে দেখলাম যে এই বছরই হয়তো মহেন্দ্র সিং ধোনির সবুজ মানে হলুদ জার্সিতে মাঠে পারফরমেন্স করার শেষ সুযোগ। অর্থাৎ মহেন্দ্র সিং ধোনি কিন্তু চেন্নাই সুপার কিংসেই হয়তো থাকবে, কিন্তু হলুদ জার্সিতে হয়তো কোনো না কোনো একটা দায়িত্বে, সম্ভবত মেন্টর বা কোনো না কোনো দায়িত্বে কিন্তু আমরা মহেন্দ্র সিং ধোনিকে নেক্সট সেশন চেন্নাই সুপার কিংসের জাতিতে দেখতে পারবো। কেননা দেখো, চেন্নাই সুপার কিংস যখন ঋতুরাজ গায়কোয়াড় এবছর ইনজুরি হলো, ক্যাপ্টেন্সি মহেন্দ্র সিং ধোনি করলো। এবং আইপিএলের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন যদি বলি মহেন্দ্র সিং ধোনি, তাহলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে যদি মহেন্দ্র সিং ধোনি খেলে, তাহলে তার ক্যাপ্টেনশিপ করা উচিত। কেননা ক্যাপ্টেন বাদে আলাদা পারফরমেন্স বিচার করে যদি মহেন্দ্র সিং ধোনি খেলে, শুধু ভ্যালু দিয়ে তো টিম চলে না ভাই, টিমের পারফরমেন্স করতে হবে। উইকেট কিপিংয়ের সঙ্গে একটা ভালো ব্যাটসম্যান যদি হয়, তাহলে টিমের ভ্যালু অনেকটা বেড়ে যায়। ধোনি ঠিক সেরকম আগের ধোনি অবশ্যই নেই, কিন্তু তার মেন স্ট্রং যেটা রয়েছে তার বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেনশিপ, সেটা যদি চেন্নাই কাজে লাগিয়েছিল, তাহলে ঋতুরাজকে ক্যাপ্টেন করেছিল। এবং ঋতুরাজকে যদি ক্যাপ্টেন করেছিল, তাহলে ঋতুরাজের প্ল্যান অনুযায়ী তাকে টিম বানানো দেওয়া উচিত। ক্যাপ্টেন যে তুমি কীরকম টিম চাও, কোন কোন প্লেয়ার দিকে ফোকাস, সেরকম কিন্তু সিএসকের জার্সিতে মানে সিএসকের হয়নি। কারণ ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন হয়েছিল বটে, কিন্তু তার মন মতো টিম কিন্তু সে পায়নি। এবং সিএসকের কথা অনুযায়ী কিন্তু টিম বানানো, দুঃখিত, মহেন্দ্র সিং ধোনির কথা অনুযায়ী টিম বানানো হয় এবং ক্যাপ্টেন দেওয়া হয় ঋতুরাজ গায়কোয়াড়কে। তো যাই হোক, নেক্সট সেশনে হয়তো সেটা হবে না, ঋতুরাজ গায়কোয়াড়ে ক্যাপ্টেন থাকবে এবং মহেন্দ্র সিং ধোনি টিমের কোচিং স্টাফের মধ্যে একটা জায়গায় চলে যাবে। তো এটা কিন্তু সিএসকের প্ল্যান নেক্সট সেশনে। তারা কিন্তু এবং তাদের উইক জোনের কথা যদি বলি, ডেথ বোলিংয়ে তাদের এবছর ফেল করে গিয়েছে, কেননা মাইসি পাথিরানা কিন্তু সেরকম ভালো ফর্মে ছিল না। শুরুর দিকে যদিও ভালো বল খলিল আহমেদ করেছিল এবং আংশুল কম্বজ সেও কিন্তু মোটামুটি ভালো বল করেছিল। এবং মিডিল ওভারে নূর আহমেদ একাই স্পিন দিয়ে কাঁপিয়ে দিয়েছিল, বাকি সঙ্গী সাথী পায়নি। জাদেজাও ঠিক সেরকম কিন্তু ফর্মে ছিল না। তাহলে স্পিন ডিপার্টমেন্টে হয়তো নূরের সঙ্গী লাগবে ডেথ ওভারে, যদি ডেথ ওভার স্পেশালি আরেকটা বলার লাগবে পাথিরানার সঙ্গে। আর টপ অর্ডার ব্যাটসম্যানরা যে এবছর রান পায়নি, তার মধ্যে আয়ুষ মাহেত্র পেয়ে গেছে, হয়তো ঋতুরাজ ফিরলে তার সঙ্গে ওপেন করবে। এবং ব্যাটসম্যানদের মধ্যে স্যাম কারেন কিছুটা টেনে ছিল, স্যাম কারেন হয়তো থাকবে এবং ট্রেভেল বেভিস হয়তো থাকবে, অর্থাৎ ছোট এবি ডিভিলিয়ার্স। তাছাড়া কিন্তু আমরা যদি দেখি, সেখানে রাহুল ত্রিপাঠীর মতো প্লেয়ার ছিল, সে কিন্তু কিছুই করতে পারেনি। এবং সেখানে ছিল তোমার আরেকজন মিডল অর্ডার ব্যাটসম্যান ছিল, যদি আমার ঠিক মনে পড়ছে না,
তো সে সমস্ত প্লেয়ারদের কিন্তু আরও দায়িত্ব নিয়ে কী খেলবে, হয়তো তাদের ছেড়ে দেবে এবং সেই জায়গাটা তাদের মাথায় রাখতে হবে, অর্থাৎ ফিনিশিং ডিপার্টমেন্ট এবং ডেথ বোলিং ডিপার্টমেন্টে উন্নত করতে হবে। তো দেখা যাক কী করে। তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই।